মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অধীনস্থ প্রকল্পের তথ্য আমাদের দ্বিতীয় পর্যায়ের জনবল তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তরের দ্বিতীয় পর্যায়ে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তরের লাগাতার অবস্থান কর্মসূচির আজকে 27 থেকে 28তম দিন তাদেরকে চলতেছে। আই এম নট শিওর, এরকমই। গত 19 জুন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদেরকে আলোচনার জন্য ডাকা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে তাদেরকে বেলি রোডস্থ তাদের যে প্রধান কার্যালয় আছে সেখানে তাদেরকে আলোচনার জন্য ডাকা হয়। এক পর্যায়ে দেখুন বৃহস্পতিবার তাদেরকে আলোচনা ডাকা হয়। তো আলোচনা থেকে তাদেরকে বলা হয় যে মানে 22শে জুন রবিবার তাদেরকে স্ব কর্মস্থলে তাদেরকে কাজে যোগ দেওয়ার জন্য বলে এবং তারা একটা তাদের যেই মত আছে তা একটা পরিপত্র জারি করে তাদের উপর চাপিয়ে দেয়। বলা হয় যে রবিবার যদি তারা কর্মস্থলে কর্মস্থলে যোগদান না করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো তাদের যেই মতামত আছে সে মন্ত্রণালয় থেকে সেটা তথ্য আপনাদের উপর চাপিয়ে দেওয়া হয়। তো আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যদি আপনারা আপনাদের যে মন গড়া পরিপত্র আছে, আপনাদের যেই রায় আছে সেটা যদি তাদের উপর চাপিয়ে দেন, তাহলে তাদেরকে আলোচনায় কেন ডাকলেন? আলোচনায় ডাকা মানে কি? আলোচনায় ডাকা, আমি আপনাদেরকে আলোচনা ডেকেছি যে কোনো দুইটা পক্ষ আলোচনায় বসা মানে এখানে একটা সমঝোতা করা। কম বেশি 19-20 যেভাবেই হোক, কেউ একটু স্যাক্রিফাইস করে, কেউ করে না, মানে কেউ একটু বেশি স্যাক্রিফাইস করে, কেউ একটু কম স্যাক্রিফাইস করে, যাই হোক সেখানে একটা সমাধান আসা। তো আপনারা যদি আপনাদের মন গড়া আপনাদের যে সিদ্ধান্ত সেটা তাদের উপর চাপিয়ে দেন, তাহলে তো তাদেরকে আলোচনায় ডাকার কোনো প্রশ্নই আসে না। তাদেরকে সেখানে কেন ডেকেছেন? তাদেরকে সেখানে ডেকে আলোচনার জন্য আপনাদের যে সিদ্ধান্ত সেটা তাদের উপর চাপিয়ে দেওয়া মানে হচ্ছে তাদেরকে আপনারা ডেকে সেখানে ঘোর অপমান করেছেন, তাছাড়া আর কিছুই না। আরেকটা বিষয় হচ্ছে আপনারা এই বাংলাদেশের মিডিয়াদেরকে, তারপর যত জনগণ আছে তাদেরকে আপনারা দেখাবেন পরবর্তীতে যখন আপনারা তাদেরকে এই লাগাতার অবস্থান কর্মসূচি থেকে লাঠিচার্জ করবেন, টিয়ার সেল নিক্ষেপ করবেন, তাদেরকে গ্রেফতার করবেন, তখন আপনারা কল দেখাতে পারবেন যে আপনারা তাদেরকে আলোচনার জন্য ডেকেছি, আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, কিন্তু তারা তারপরও আলোচনা সেখানে না শুনে তারা সেখানে অবস্থান কর্মসূচি করছে। একমাত্র এই কারণে আপনারা বলতে যেতে পারেন, এই জন্য আপনারা এই তাদেরকে আলোচনার নামে তাদেরকে সেখানে ডেকে অপমান করে তারপর হচ্ছে আপনারা নিজেদের যেই সিদ্ধান্ত সেটা তাদের উপর চাপিয়ে দিয়েছেন। এখানে দেখুন শ্রম সংস্কার কমিশন প্রধান সুলতান ভাই, ব্যারিস্টার ফুয়াদ সাহেব, তারপর হচ্ছে জুনায়েদ সাকিব, আরো বাংলাদেশ যত রাজনৈতিক দল আছে, তারপর যত গার্মেন্টস বড় বড় ইন্ডাস্ট্রি যে সকল শ্রমিকের যে সকল সংস্থাগুলো আছে, যত নেতৃবৃন্দ আছে, তারা সকলে কিন্তু এই তথ্য আমাদের সাথে আছে, তাদের সাথে সংগতি জানাইছে এবং বলছে তাদের যে দাবি এটা যৌক্তিক দাবি না। আমি যদি বলতে চাই সেটা তাদের দাবি না, এটা তাদের অধিকার। দাবি কাকে কি বলে? আমি যেখানে একটা কারোর সাথে কাজ করছি বা যাই হোক সেখানে একটা কিছু আবদার করে সেটাকে দাবি বলে, কিন্তু তারা পরীক্ষা দিয়ে 3টি পর্যায়ে তারা পরীক্ষা দিয়ে নিয়োগ প্রাপ্ত হয়েছে, তাদের যে চুক্তি অনুযায়ী যে প্রকল্প থেকে তাদেরকে আলোচনাতে স্থানান্তর করা হবে। এটা তাদের প্রাপ্য ন্যায্য অধিকার, তাদের প্রাপ্য, এটা দাবি না, এটা তারা প্রাপ্য, তাদের অধিকার, তাদেরকে ফিরে দিতে হবে, সেটা আপনারা দেন নাই। এখন আসেন একটা বিষয় হলো, আপনারা তাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন বা যাই হোক হঠাৎ থেকে তাদেরকে চাকরিচ্যুত করে দিয়েছেন, সেটা হচ্ছে তাদেরকে এই যে 7 বছর তাদের যে বেতন কর্তন করেছেন, যে কয়েক কোটি টাকা আপনারা হাতে নিয়েছেন, সেটা ধামাচাপা দেওয়ার জন্য এই পরিপত্র আপনারা নিজেদের মন গড়া পরিপত্র আপনারা জারি করে তাদের উপর সেই সিদ্ধান্তটা আপনারা চাপিয়ে দিচ্ছেন, যাতে পরবর্তীতে আপনারা তারা অবস্থান কর্মসূচি সেখানে যদি অব্যাহত রাখে তাহলে আপনারা সেখানে পুলিশ দিয়ে লাঠিপেটা করতে পারেন, মামলা দিতে পারেন, টিয়ার সেল নিক্ষেপ করতে পারেন, যত রকমের নির্যাতন হেনস্থা তাদেরকে আপনারা করতে পারেন এবং করলে সেটা তো অবশ্যই মিডিয়াতে আসবে। তখন আপনারা সেখানে আপনারা বলবেন যে আমরা তাদেরকে আলোচনা দেখেছি, সেখানে আমরা একটা সিদ্ধান্ত তাদেরকে দিয়েছি, সিদ্ধান্ত হয়েছে, তাদের সাথে আলোচনা সিদ্ধান্ত হয়েছে, কিন্তু তারা সেটা এখন নাকচ করে দিয়েছে। এই নিজেদের দায় সারানোর জন্য আপনারা এটা করেছেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে এই যে কোটি কোটি টাকা তাদেরকে হাতিয়ে নিয়েছে, তাদের পরিশ্রমের টাকা আপনারা হাতিয়ে নিয়েছেন, মানে আপনাদের কি বলে যে ওই একটা কথা বলে না যে লজ্জা শরম বেহায়ের এক ভালো পিতা বেহায়া, যেটা বলে লজ্জা শরম নাই, আপনাদের ন্যূনতম লজ্জা শরম আপনাদের নেই। অন্যের পরিশ্রমের টাকা আপনারা যে খেয়েছেন, তাদের পরিশ্রমের টাকা, লজ্জা শরম বলতে আপনাদের কিছু নেই। অতএব আমি বলতে চাই, এই যে তথ্য আপনাদেরকে আমি বলতে চাই, আমরা যারা আছি, যারা অন্যায়ের প্রতিবাদ করি, মিডিয়া কর্মী যারা আছি, তারপর যত রাজনৈতিক দলগুলো আছে, শ্রম সংস্কার কমিশন প্রধান সুলতান ভাই, তারপর হচ্ছে জুনায়েদ সাকিব, আরো যত
ব্যারিস্টার ফুয়াদ সাহেব সহ যত নেতৃবৃন্দ সকলে আপনাদের সাথে সংগতি দিয়েছেন। কারণ আপনাদের যেটা, এটা আপনাদের প্রাপ্য, এটা আপনাদের কোনো দাবি না, আপনাদের প্রাপ্য অধিকার, ন্যায্য অধিকার, এটা দিতেই হবে। সবাই আপনাদের সাথে আছে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যতক্ষণ পর্যন্ত আপনাদের এই দাবি সফল না হবে, আপনাদের চাকরি আপনাদেরকে ফিরে না দিবে, আপনাদের যেই বেতন কর্তন করেছে 7 বছর যাবত 50 থেকে 60 কোটি টাকা, সমস্ত টাকা আপনাদেরকে ফিরে দিতে হবে। এবং আপনাদেরকে রাজনীতিতে স্থানান্তর যতদিন পর্যন্ত না করা হবে, ততদিন পর্যন্ত আপনারা আপনাদের আন্দোলন অব্যাহত রাখবেন। আমি গত সপ্তাহে আমি গিয়েছিলাম তথ্য আপনাদের সাথে, সেখানে কথা হয়েছে। ইনশাল্লাহ আমি আবারও আসবো তথ্য আপনাদের সাথে। তাদের যেই নেক্সট কর্মসূচিটা কি হয় সে পর্যন্ত আমি বলবো যে যতক্ষণ পর্যন্ত আপনাদের আন্দোলন সফল না হয়, আপনাদের দাবি আপনাদের অধিকার ফিরিয়ে দেওয়া না হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা এই রাজপথ ত্যাগ করবেন না। বাংলাদেশে দেখুক, যেই দেশে এই মহিলারা, যে সকল মহিলারা আপনাদেরকে নিয়ে ডেকে নিয়ে গেছে ওই তাদের প্রধান কার্যালয়ে, যে সকল উপদেষ্টারা, তাদের লজ্জা হওয়া উচিত। কেননা তারা এই দেশে যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য সুপারিশ করতে পারে। মহিলা বিষয়ক যে সকল সংস্কার কমিশন তৈরি করা হয়েছে, তারা এখন কোথায়? চোখে কি তারা ওই যে কি বলে, আমরা যে কানামাছি খেলতাম আগে, ওই কানামাছির মতো গামছা বেঁধে তারা কি বাসায় বসে বসে হুক্কা টানতেছে নাকি? অতএব আমি বলতে চাই যে অন্যায়ের কাছে কখনো মাথা নত করবেন না। এবং এই তথ্য আপনাদের পাশে আমরা সবাই আছি, যত রাজনৈতিক দলগুলো আছে সকলে আছে। যারা অন্যায়ের প্রতিবাদ করে তারা সকলে আপনাদের পাশে আছে। বিজয় আপনাদের হবে ইনশাল্লাহ। রাজপথ আপনারা ত্যাগ করবেন না। এই ভিডিওটা যদি ভালো লাগে সর্বত্র শেয়ার করে দিবেন। ধন্যবাদ।